গল্পের সুবাই অটিলা চ্যানেলে আপনারা শুনছেন আশাপূর্ণা দেবীর লেখা প্রথম প্রতিশ্রুতি। আজ রয়েছে এর 10ম পর্ব। নবকুমার খবরটা পেল ভগ্নদূতের কাছে। নিতাই বলে গেছে, তোর শ্বশুর আমাকে শুধু ভস্ম করতে বাকি রেখেছে। কিন্তু নিতাইয়ের কথাগুলো নবকুমার গায়ে মাখল না। নির্যাতিতা ধর্মপত্নীকে নির্যাতন থেকে উদ্ধার করবার সাধু সংকল্প নিয়ে নবকুমার অসম সাহসিক কাজ করেছিল। কিন্তু রামকালী ফিরে যাবার পর হঠাৎ নিজের মনের দিকে তাকিয়ে আবার বিস্ময়ে হা হয়ে গেল নবকুমার। আশ্চর্য, সত্যবতীর যাওয়া হলো না দেখে তার মনের মধ্যে যেন একটা পুলকের ঢেউ উথলে উঠেছে। নবকুমার এই রহস্যের কিনারা করতে পারল না। কিন্তু নবকুমারের জন্য যে আরও কি অদ্ভুত রহস্য তোলা ছিল তা কি সে দণ্ডখানেক আগেও ভেবেছিল? রাত খুব বেশি নয়, সন্ধে রাত্রির। এলোকেশে যথারীতি বিছানায় গিয়ে আশ্রয় নিয়েছেন, আর নীলাম্বর যথারীতি রাত সফরে বেরিয়েছেন। শুধু রান্নাঘরের কাঠে ডেলকোর ওপর মাটির প্রদীপ বসিয়ে রান্না করছে। নবকুমার বাড়ি ফিরে সন্তপর্ণে অন্ধকার দালানটা পার হচ্ছিল। হঠাৎ পাশের ঘরের দরজার কাছ থেকে একটা চাপা মৃদু অথচ দৃঢ় গলায় কে বলে ওঠে, একটু দাঁড়াতে হবে। নিজের কানকে বিশ্বাস করতে পারে না নবকুমার, এবং দাঁড়িয়ে যে পড়ে সেটা আদেশ পালনার্থে নয়, চলৎ শক্তি হারিয়ে ফেলে বলেই পড়ে। এ কণ্ঠস্বর তার বাপের নয়, মান নয়, সদুর নয়। অতএব বাড়িতে আর কে আছে নবকুমারের স্বপ্নলোক বাসিনী ছাড়া? অন্ধকারে কেউ কাউকে স্পষ্ট দেখতে পায় না, শুধু গলাটাই শোনা যায়। নিত্যানন্দপুরে চিঠি পাঠিয়েছিল কে, আমার দুঃখ কাহিনী ব্যাখ্যা না করে? বলা বাহুল্য, নবকুমার দারু মূর্তিতে পরিণত, আর দারু মূর্তির কথা কইবার ক্ষমতা থাকা সম্ভব নয়। উত্তর নেই যে। নবকুমার একবার অস্ফুটে বলে, কি বলবো? স্পষ্ট উত্তর দেবে, আমার বাবাকেই চিঠি দিয়েছিল কে? এ কণ্ঠের প্রশ্নে নিরুত্তর থাকা নবকুমারের সাধ্যাতীত। কষ্টে বলে, আমার সঙ্গে কথা কইছ, কে কমনে দেখে ফেলবে? আচ্ছা, সে চিনতে আমার। কথাটার উত্তর ফাঁকি না দিয়ে হক জবাবটা দাও। নবকুমার ঢুক গিলে ঘাড় চুলকে ঘেমে টেমে বলে, আমি চিঠির কথা কি করে জানব? কিসের চিঠি? দেখো, মিথ্যে কথা কইও না, নরকে ঠাঁই হবে না। সত্যবতী রুদ্ধ কণ্ঠে বলে, আমার নির্যাস জ্ঞান, এ তোমার কাজ। সহসা নবকুমারের স্বামিত্ব এবং পৌরুষ ধিক্কার দিয়ে উঠে থাকে। তাই সেও সহসা ক্রুব্ধ কণ্ঠে বলে, যদি দিয়েই থাকি, দোষটা কি হয়েছে? নিজেই তো মরেছিলে। অন্ধকার থেকে মৃদু তীক্ষ্ণ দ্রুত কথা কয়, মরছিলাম সেটা ঢাকপিটে বলে বেড়াবার কুটুম্বের কানে তোলার মতো কথা নয়। যারা নিজের মায়ের গালে চুনকালি দেয় তাদের আবার বিদ্যে বুদ্ধির বড়াই। ঘর সত্তর বিভীষণকে ত্রিজগতের লোকে ছিচিৎকার করছে, বই ধন্যি ধন্যি করেনি। এই বুঝে কাজ করো। ঘরের অন্ধকারের মধ্যে মিলিয়ে যায় দরজায় দাঁড়ানো মূর্তিটার আভাস। কণ্ঠস্বরের অন্যটুকু বাতাসে মিলিয়ে যায়, অথচ নবকুমার না যজো না তত্ত্ব অবস্থায় দাঁড়িয়ে থাকে। প্রথম পত্নীর সম্ভাষণের যে বহুবিধ রোমাঞ্চময় এবং আবেগময় মধুর কল্পনা নবকুমারের লাজুক হৃদয় এতদিন ধরে লালন করে আসছিল, তার উপর কে যেন একটা কালির দোয়াত উপর করে দিয়ে গেছে। স্ত্রীর সঙ্গে জীবনের প্রথম বাক্য বিনিময় এইভাবে শেষ হয় নবকুমারের। সত্যর বেহায়াপনার কথা জানতে আর বাকি থাকে না কারো এই তল্লাটে। বাপ নিতে এসেছিল, শ্বশুর শাশুড়ি এক কথায় মত দিয়েছিল, অথচ সত্য যায়নি, নিজে ফিরিয়ে দিয়েছে বাপকে। এই অভাবনীয় সংবাদটা যেন খড়ের চালের আগুন লাগার মতো ছড়িয়ে পড়ল এ পাড়া থেকে ও পাড়া। পাড়ার অন্য বউরা ভাবল, বালুচে বাড়ির বউটার নানা নিন্দেবাদ শুনেছি, এতদিনে তার মানে পাওয়া গেল, বউটা পাগল। আহা বেচারা নবকুমার, বেহায়ের বিষয়ের লোভে বাপ কিনা একটা পাগল বউ গলা চাপিয়েছে ছেলের। তার সত্য সম্পর্কে এই ধরনের আলোচনা আরও একবার হয়ে গেছে ইতিপূর্বে। সত্যের বাপের বাড়ির দেশেই হয়েছে। যখন চাউর হয়ে গেল রামকালী কোবরেজ মেয়ে পাঠাতে চাননি, মেয়ে নিজে বলেছে, পাঠিয়ে দাও বাবা, তখন এর থেকে বেশি ভয় কম ছিচিক্কার পড়েনি। ভুবনেশ্বরী অবিরল কেঁদে মাটি ভিজিয়েছে। সত্যর বন্ধুরা গাল থেকে আর হাত নামাতে পারেনি।
সত্য নিশ্চল থেকেছে। শুধু যখন সারদা বলেছে, নিজের পায়ে নিজে কুড়োল মারলে ঠাকুরঝি, তখন বলেছে, কুড়োল তো বাবা সে 8 বছর বয়সে গলায় বসিয়ে রেখেছেন বউ, নতুন আর কি হলো? তবু আরও একটা বছর থাকতে পেতে। এতখানি জীবনে একটা বছর কম বেশিতে আর কি বা হবে বউ? রাগের মাথায় তারা ওই বিয়ে নাকি বলেছে, তাই করলে তো সারা জীবন সতীনের জ্বালায় জ্বলতে হবে। শান্তি একটা নিঃশ্বাস ফেলেই চুপ করেছে। আর যখন ভুবনেশ্বরী কেঁদে কেটে মেয়ের হাত ধরে বলেছে, আমাদের জন্য তোর মন কেমন করছে না সত্য, তখন সত্য অন্যদিকে মুখ ফিরিয়ে উদাস গলায় বলেছে, করছে কি করছে না সে কথা কি ঢাক পিটিয়ে বলতে হবে? তবে স্বেচ্ছায় যেতে চাইলি কেন? কেন কথার মানে নেই, নিজেরাই তো বলো, মা বড় নির্বোধ, কেঁদে কেঁদে মর, আপনি ভাবিয়া দেখ কার কার ঘর। তবে ভুবনেশ্বরী এতেও চৈতন্য লাভ করেনি, বলেছিল, আমার তো তবু এ পাড়া ও পাড়া, তোর মতন 10-20 ক্রোশ দূরে নয়। কথা শেষ হয়নি। এই সময় আর বাদ রাখতে পারেনি সত্য। হাপুস নয়নে কেঁদে ফেলে বলেছে, তা সেই কথাটা সময়কালে ভাবনি কেন? একটা মাত্র মেয়ে আমি তোমাদের, চোখ ছাড়া দেশ ছাড়া করে এক গঙ্গার দেশে বিদেয় করে দিয়েছ। মায়া মমতা থাকলে পারতে তা? এই তো পুণ্যি মোটে একটা বছরে ছোট আমার চেয়ে, দিব্যি ড্যাং ডিঙিয়ে বেড়াচ্ছে, আর আমায় সে কোন কালে পরগোত্তর করে দিয়ে। গলাটা ঝেড়ে নিয়ে কথাটা শেষ করেছে সে। তা না দিলে পারতো কেউ আমার গলায় গামছা দিয়ে টেনে নিয়ে যেতে? বাবা মেয়ে বলে মায়া করেনি, গৌরীদান করে পুণ্যি করেছেন। আমারও নেই মায়া মমতা, নির্মায়িক বাপের নির্মায়িক মেয়ে। বলেই হঠাৎ মাটিতে উপর হয়ে পড়ে ডুকরে ডুকরে কেঁদেছে দীর্ঘ সময় ধরে। তবু শ্বশুরবাড়ি যাওয়া কি হয়নি? রামকালী আর রামকালীর মেয়ে দুজনেই সমান। দুজনের মতোই কথা যখন দেওয়া হয়ে গেছে, তখন আর নতুন বিবেচনা চলে না। বাপের আড়ালে আর মেয়ের সামনে আলোচনার ঝড় বইছিল। এবারের পালা এই, এবারে মোটামুটি সত্যর আড়ালেই। শুধু শুধু বলেছিল, ধন্যবাদ তোমাকে বউ, নমস্কার, ছিছিক্কা দেব না পায়ের ধুলো নেব ভেবে পাচ্ছি না। সত্যরের উত্তরে নিজে হেঁটো হয়ে সদুর পায়ের ধুলো নিয়ে হেসে বলছিল, দুগ্গা দুগ্গা, গুরুজন তুমি, ছিচিক্কারই দাও বরং, জন্মবোধি যা পেয়ে আসছি। সত্যর মধ্যে যে বিরাট সমুদ্রের আলোড়ন চলছে, তাকে সত্য লোকের সামনে মেলে ধরবে? হ্যাঁ, সমুদ্রের আলোড়ন। তবু বাপ চলে যাওয়ার পর ভেঙে পড়েনি সে। যথারীতি তারপরই তেল সলতে নিয়ে বসেছে পিদিম সাজাতে। তারপর ঘাটে গেছে, গা ধুয়ে কাপড় কেচে মস্ত ঘড়াটা ভরে এনে দাওয়ায় বসিয়ে ভিজে কাপড়ে ঠাকুর ঘরে সন্ধে দেখিয়ে শাক বাজিয়ে তুলসী মঞ্চে জল দিয়ে শুকনো কাপড় ঘরে পরে রাত্রিরে রান্নার ব্যবস্থা করতে বসেছে। রাত্রিরে রান্নাটা সত্যই করে আজকাল। সদুকে বলে বলে এই অধিকার অর্জন করেছে সে। শুধু রান্না করতে করতে যে চোখ দিয়ে জল গড়িয়ে পড়েছিল তার, ফাল্গুনের শেষ থেকে বৈশাখের মাঝামাঝি আসতে কদিন লাগে কিছুতেই হিসেব মিলাতে পারেনি, তার কোনো সাক্ষী নেই। কিন্তু সত্য জীবন কি সেই বৈশাখের মাঝামাঝিটা দেখা দিয়েছিল আনন্দের মূর্তি নিয়ে, আলো ঝলমলে উজ্জ্বল মূর্তি নিয়ে? না, সে দেখা পায়নি সত্য। পুণ্যের বিয়েতে যাওয়া হয়নি তার। ঠিক সেই সময়ে এলোকেশী রক্ত আমাশায় পড়ে মরতে বসেছিলেন, আর কাঁথা মুড়ি দিয়ে পড়ে থাকা মানুষটাই খিচিয়ে উঠে বলেছিল, কি বললে শুধু, বাপের বাড়ির লোকের সঙ্গে যাব বলে নাচছে হারামজাদি? বাপ যখন সোহাগ করে নিতে এসেছিল তখন যাওয়া হলো না, এখন আমি মরতে বসেছি? বলে দিকে যা, যাওয়া হবে না, যে নিতে এসেছে ধুলো পায়ে বিদেয় হোক। মামি মরতে বসেছে বলে যে শুধু ছেড়ে কথা কইবে তা কিন্তু করেনি। ঝংকার দিয়ে বলেছিল সে, তারা তোমার লোককে টাটের শালগেরামের মতো পাদ্য আর্ঘ্য দিয়ে বসিয়ে খাইয়ে মাখিয়ে আর এক পোটলা জিনিস দিয়ে বুক ভরিয়ে বিদেয় দিলে, আর তাদের লোককে ধুলো পায়ে বিদেয় দিবে? তা ভালো, মুখটা খুব উজ্জ্বল হবে। কিন্তু আমি বলি কি, 2-10 দিনের জন্য পাঠিয়েই দাও, ছেলে মানুষ। তাছাড়া শুনেছি ওই পিসি চিরকালের খেলুড়ি। এলোকেশে চিচি করে বলেছিলেন, তবে বল যেতে, তুমিই বা থাকবে কেন, তুমিও বিদেয় হও, শুধু যাবার আগে একখানা ছুরি এনে আমার গলায় বসিয়ে দিয়ে যাও। শুধু ছুরি দেয়নি, নিজেও বিদেয় হয়নি, শুধু সত্য যাওয়ার ব্যবস্থা করেছিল।
কিন্তু মস্ত বাদল সাধল নবকুমার। হঠাৎ পুরুষ কর্তার ভূমিকা নিয়ে বেশ সচ্চার ঘোষণা করে বসল, যাওয়াটাও হবে না কারুর, আমার মা মরছে, আর লোকে এখন খুড়তুতো পিসের বিয়ের ভোজ খেতে ছুটবে। বলে দাও শুধুদি, সে ঘুরে বালি, যাও বন্ধ থাক। নবকুমারের ঘোষণায় কর্তা গিন্নি পরম পুলকে নির্লিপ্ত সেজে বললেন, আমরা আর কি বলবো, নবা যখন। তবু শুধু চেষ্টা করেছিল, বলেছিল, সবসময় বুঝি নবার কথাতেই উঠে বসো তোমরা। কিন্তু কাজ হয়নি। এলো কি সে সাপ মুন্নি দিয়ে ভূত লাগ ভেঙেছিল। সত্যবতী বলেছিল, আমি বাবাকে কথা দিয়েছিলাম বিয়েতে যাব। নবকুমার শুধু মারফত সে কথা শুনে জবাব দিয়েছিল, সমাজে আমাদের মুখটা হেঁটো হয়, এই যদি কেউ চায় তো যাক। শুধু ওর মুখের দিকে কিছুক্ষণ তাকিয়ে হঠাৎ হেসে ফেলে বলেছিল, খুব তো বিজ্ঞের মতো কথা বলছিস, আসল ব্যাপারটা কি বলো দেখি, বউকে তো এখনো ঘরে পাসনি, তবু এত মন কেমন? সুদূর এই কথায় হঠাৎ নবকুমারের কর্তাত্বিক ঘুচে গিয়েছিল। যা বলে ঝপ করে সরে গিয়েছিল। বোধ করি এ কথাও ভেবেছিল শুধু দিকে অন্তর্যামী। কিন্তু শেষ পর্যন্ত সত্যবতীই বেঁকে বসল। শুধু যখন বহু চেষ্টায় রফা করেছিল নেমন্তন্ন রক্ষা করতে নবকুমার যাবে, সেই সঙ্গে বউ যাবে 3টে দিনের করারে, বরকনে বিদায় হবে, ওরাও চলে আসবে, তখন সত্যবতী হঠাৎ বলে বসল, দরকার নেই আমার এই এক মুঠো ভিক্ষেই, 3 দিনের মধ্যে তো পাড়া ভেসে যাক, বাড়ির সব লোকগুলোর মুখ দেখে ওঠা হবে না, সেই যাওয়ায় লাভ। লোকে শুনবে সত্য এসেছিল, সত্য চলে গেছে, ছি। দেখো কথা, ভাত পায় না গয়না চাই, মুষ্টি ভিক্ষে যে জুটছিল না, তবু বিয়েটা তো দেখতে পাবি। থাক, নাই দেখলাম, যার নিমন্তন্ন রক্ষের কথা সে যাক। সে আর গিয়েছে, শুধু মন্তব্য করে, এবং ঠিকই করে। নবকুমার জোর হাতে বলে, রক্ষে করো বাবা। অতএব শেষ রক্ষা করেন নীলাম্বর। তিনি রামকালী প্রেরিত লোকের হাতে পত্র দিয়ে দেন, নবকুমার বাবা জীবনের গর্ভধারিণী মৃত্যুসজ্জায়, সে কারণে কাহারও যাওয়া সম্ভবপর হইল না। পত্রবাহকের হাতে লৌকিকতা বাবদ 2 টাকা পাঠালাম। রামকালী সেই পত্র পেয়ে দীর্ঘ সময় চুপ করে থেকে আস্তে করে বলেছিলেন, ও টাকা দুটো তুই জলপানি খাস রাখু, আর শোন, বাড়ির মধ্যে বলে দিকে যা, সত্যর শাশুড়ি মর্মর, তাই আসা সম্ভব হলো না। তারপর যথারীতি বিয়ে হয়ে গেছে, বৈশাখ কেটেছে, জ্যৈষ্ঠ আষাঢ় সব কেটে গেছে। রামকালী তার জামাতা বাবা জীবনের গর্ভধারিণীর মৃত্যুর সংবাদ পাননি। এই না পাওয়াটা কি একটা মরুভূমির রুক্ষ বাতাসের মতো, যে বাতাস সমস্ত কোমলতা আর সরসতা মুছে নিতে পারে? নইলে রামকালী আস্তে আস্তে এমন নিরস কঠিন হয়ে গিয়েছেন কেন? কেন বেহাইয়ের সঙ্গে অভদ্রতা রক্ষা হিসেবে বেহানের কুশল সংবাদ প্রার্থনা করেননি? কেনই বা ভেবেছেন মেয়ে আনার জন্য হ্যাংলামি করার মধ্যে অগৌরব আছে? অন্তপুরের মধ্যে একখানি বিচ্ছেদ ব্যাকুল মাতৃ হৃদয় যে রামকালীর এই কাঠিন্যের সামনে মুখ বেদনায় স্তব্ধ হয়ে পড়ে আছে, সেটা বোঝবার ইচ্ছে হয়নি কেন রামকালীর? রামকালী কি ভেবেছিলেন এবারও সে এক ফোঁটা মেয়েটাই বাপের কাছে অহংকারের পরিমাপ দেখিয়েছে? দৃঢ়তার অহংকার, কাঠিন্যের অহংকার। বলতে চেয়েছে, দেখো, আমিও কম যাই না। এই অভিমানাহত পিতৃহৃদয়টি এই অন্ধকারে দিশেহারা হয়ে চুপ করে থেকেছে আর ভেবেছে, দেখা যাক। কিন্তু কতদিন দেখবেন রামকালী? অসম বয়সে এ দুটো মানুষের দাবা খেলার চালের অবসরে কত ব্যাপারই ঘটে গেল। যে ব্যাপারের একটা ঘটলেও মেয়ে বাপের বাড়ি ছুটে আসতে পারে, কিন্তু বলা তো চাই। মেয়ের বাপ গলায় বস্তর দিয়ে আবার আর্জি পেশ করবে তবে তো। তা করছে না রামকালী। অতএব আরও একবার বর্ষা, শরৎ, শীত, বসন্ত পার হয়ে গেল নিজস্ব নিয়মে। নীলাম্বর বাড়ুজ্যে নিত্য নিয়মে সন্ধ্যা, গায়ত্রী, আহ্নিক পুজো ইত্যাদি সেরে গৃহদেবতার নারায়ণশিলার প্রসাদী বাতাস দুখানি মুখে দিয়ে জল খেয়ে হাঁক দিলেন, সদু, আজ আর আমার জল খাবার গোছাস নে, শরীরটা তেমন ভালো নেই। শুধু 2টি চাল ভাজায় তেল নুন মাখছিল মামার জন্য। ঘরে ক্ষীরের তক্তি আছে, আছে নারকেল কোড়া, ওতেই হবে। আজকাল আর রাত্রে বেশি কিছু খান না নীলাম্বর। মামার কথায় বেরিয়ে এসে বলে শুধু, কেন,
শরীরে আবার কি মামা? কি জানি, কেমন খিদে নেই বলে যথারীতি বেনিয়ানটি গায়ে এঁটিয়ে আলোয়ান কাঁধে ফেলে নিত্য নিয়মিত রাত চড়তে বেরিয়ে যান নীলাম্বর। সত্যবতী ঘর থেকে বেরিয়ে এসে বলে, শরীর খারাপ যদি, ঠাকুর আবার এই শীতের রাত্রিরে বেরোলেন কেন ঠাকুরজি? শুধু হাসি চেপে বলে, কেন বেরোলেন তুই নিজে জিজ্ঞেস করলেই পারতিস বউ। শোনো কথা, আমি কথা কই। ও, তা বটে বলে সদু মুখ টিপে হাসে। সত্য হঠাৎ সদুর হাত চেপে ধরে সন্দিগ্ধ স্বরে বলে, আচ্ছা ঠাকুরজি, ঠাকুর বেড়াতে বেরোলেই তুমি অমন হাসো কেন বলো তো? কোথায় যান? সদু অমায়িক মুখে বলে, হোমা, হাসি আবার কখন? যান বোধ হয় দাবা পাশার আড্ডায়। তার শরীর খারাপ হলেও যেতে হবে। ঝড় বৃষ্টি বজ্রাঘাত কোনো মতেই কামাই চলবে না। বারণ করতে পারো না তোমরা? বারণ? ও বাবা, ও আকর্ষণ জন্মের আকর্ষণের বাড়া বলে আরেকবার হাসি চাপে সদু। আমি ঠাকুরের সঙ্গে কথা কইলে ঠাকুর ওই মারাত্মক নেশা ছাড়িয়ে দিতাম। তা সে চেষ্টাই নয় করিস। নিজে বলতে না পারিস, বরকে দিয়ে বলাস। সে উপযুক্ত ছেলে, বাপের এই বদ নেশা যদি ছাড়াতে পারে। শুধু এবার হাসি চাপে না, হাসে। কথাটা যে সত্যর মনে লাগলো তা নয়, বরং সদুর কথার মধ্যে সে একটা প্রচ্ছন্ন কৌতুকের আভাস পেল। তার শ্বশুরের এই আড্ডায় আকর্ষণটা যে ঠিক দাবা পাশার আড্ডা নয়, এই সন্দেহবদ্ধ মূল হল। রাত্রে তাই ঘরে ঢুকিয়ে প্রথম ওই কথাটাই পারে সত্য। আচ্ছা, রোজ রাত্রিরে ঠাকুর কোথায় যান বলো তো? হ্যাঁ, কিছুদিন হলেও রাত্রির অন্ধকার পেয়েছে সত্য, সদুরই প্রচেষ্টায়। আর সদুর প্রচেষ্টাটা নবকুমারের প্রতি করুণাতেই, নইলে বউ তো কিছুতেই হেলে দোলে না। নববধূর স্বপ্নে বিভোর নবকুমার অবশ্যই এই হীন প্রশ্নের জন্য প্রস্তুত ছিল না। তাই থতমত খেয়ে বলে, কোথায় আবার? তুমি জানো না? জানলে তোমায় শুধোতাম না। নবকুমার গম্ভীর হয়ে গিয়ে বলে, বাপ গুরুজন, তার কথা নিয়ে আলোচনা না করাই ভালো। সত্য ভ্রু কুচকে বলে, গুরুজনের নিন্দে করাই না হয় ভালো নয়, গুরুজনের কথা মাত্রই কওয়া দোষ। নবকুমার গম্ভীরতর হয়ে বলে, তা এ তো নিন্দেরই কথা। বামুনের ছেলে হয়ে বাগদি পাড়ায় যাওয়া, তাদের হাতে পান জল খাওয়া, এসব কি আর খুব গুণের কথা? বাগদি পাড়ায় যাওয়া, তাদের হাতে পান জল খাওয়া। সত্যকে যেন তার স্বামী হঠাৎ করে ধরে ধোবার পাটে আছাড় মারল। সত্য তাই থতমত খায়, বলে, ও কথার মানে? সত্যর বয়সের দিকে তাকায় না নবকুমার। বউ সকল জ্ঞানের আধার হবে, এইটাই ধারণা তার। তাই উদাস গলায় বলে, মানে যদি না বোঝো তো নাচার। বাপের সম্পর্কে স্পষ্ট করে আর কি বলবো? কথায় বলে, পিতা স্বর্গ পিতা ধর্ম। নইলে পথে ঘাটে যখন উল্লাসে বাগদিনীকে দেখি, তখন কি আর রাগে ব্রহ্মাও জ্বলে যায় না? কিন্তু কি করব, মনকে প্রবোধ দিতেই হয়। ভাবতে হয় যতই হোক মাতৃতুল্য। পূজনীয় পিতৃদেব সম্পর্কে কিছু বলবো না বলেও সবটুকুই বলে ফেলে নবকুমার। নিশ্চিন্ত হয়ে স্ত্রীকে সমাদর করে কাছে টানতে যায়। কিন্তু এ কি, নিত্যকার প্রফুল্ল প্রতিমা সহসা মন্তর প্রতিমায় পরিণত হলো কেন? সত্যি সত্য সর্বশরীর যেন পাথরের মতো কঠিন হয়ে উঠেছে। আর সেই শরীরের মধ্যেকার মনটা, সেই মনটাও কি কাঠ হয়ে উঠল অজানিত একটা ভয়ে? হ্যাঁ, ভয়ে। অনেক অনেক দিন আগে বালিকার সত্য নিঃশঙ্ক চিত্ত যেমন ভয়ে কাঠ হয়ে গিয়েছিল, কাঠোয়ার বউ শঙ্করীর এক অজানা অন্ধকার লোকের বার্তা শুনে, তেমনই ভয়। কিন্তু সেদিন ছিল শুধুই অন্ধকার, শুধুই ভয়। কিন্তু আজ সেই অন্ধকারের মাঝখানে জ্বলে উঠেছে একটা তীব্র বিদ্যুৎ শিখা চোখ ধাঁধানো আলো। আজকে সত্য সেদিনে অবোধ বালিকা নয়, সংসার তত্ত্বের অনেক কিছুই তার জানা হয়ে গেছে। তাই ভয়ের গাঢ় অন্ধকারের মাঝখানে দপদপ করে জ্বলে উঠেছে ঘৃণার বিদ্যুৎ শিখা। বার দুই চেষ্টার পর নবকুমার হতাশ হয়ে বলে, হলোটা কি তোমার? সারাদিনের পর দুটো সুখ দুঃখের কথা কইব, একটু হাসি আনন্দ দেখব, এই আশায় হা করে থাকি। সত্য রুদ্ধস্বরে বলে, হাসি আনন্দ তো কুমোর বাড়ির হাড়ি কলসি নয় যে ফরমাস দিলেই পাওয়া যায়। হাসি আনন্দের মতন মন না থাকলে। নির্বোধ নবকুমার পরিহাসের ব্যর্থ চেষ্টায় বলে, তা এতে তোমার এত মন খারাপের কি আছে?
আমি তো আর কোনো বাগদিনীর সঙ্গে ভালোবাসা। থামো থামো। তীব্র ধিক্কারের স্বর ছড়িয়ে পড়ে বদ্ধ ঘরের দেওয়ালে দেওয়ালে। শীতের রাতের সুবিধে একটু গলা খুলে কথা কওয়া চলে। আর সত্যি কথা বলতে, সত্য এমন কিছু লজ্জাবতী বউও নয়। গলার শব্দ তার যখন তখন শুনতে পাওয়া যায়। ধিক্কার দিয়ে সত্য গায়ের কথাটা টেনে গলা পর্যন্ত ঢেকে ওদিকে মুখ করে শুয়ে বলে, ওই ঘেন্নার কথা নিয়ে হাসি ঠাট্টা করতে লজ্জা হয় না তোমাদের? আমি কিন্তু এই স্পষ্ট বলে দিচ্ছি, এরপর থেকে যদি ঠাকুরকে আমি ছেদ্দা ভক্তি না করতে পারি, দোষও না আমায়। এরপর নবকুমার কথা কইবার চেষ্টায় ব্যর্থ হয়ে মনে মনে নিজেকে গালাগাল দিতে থাকে। ছি ছি, কি একটা গাধা সে! বললেই হতো, বাবা কোথায় যায় আমি জানি না। বউকে তো সে চেনে। ভালো মেজাজে আছে তো গঙ্গাজল। মেজাজ বিগড়ে গেল তো আগুনের খাপড়া। বাবা কি যে একবজ্ঞা মেয়ে! কবে একদিন সেই নবকুমারে কি একটা মিথ্যে কথা ধরা ফেলে একেবারে 5 দিন কথা বন্ধ। অবশেষে নবকুমার নিতাইয়ের কাছ থেকে পরামর্শ নিয়ে একটা শাস্ত্রের শ্লোক আওড়ে বোঝায়, পরিবারের সঙ্গে মিথ্যে কথায় পাপ নেই, তবে বউয়ের মুখের কুলুপ খোলে। অবশ্যই শাস্ত্রবাক্য মেনে নিয়ে নয়, মুখ খোলে প্রতিবাদের মুখরতায়। সেদিন তেজের সঙ্গে বলেছিল সত্য, থাক থাক, আর শাস্ত্র আওড়াতে হবে না। যে শাস্ত্র বলে মিথ্যে কথায় পাপ নেই, সেই শাস্ত্রে আমার অরুচি। পরিবার বুঝি একটা মানুষ নয়, ভগবান বাস করে না তার মধ্যে? এরপর আর তোমার কোনো কথায় মন প্রাণ দিয়ে বিশ্বাস করব আমি? সে যাই হোক, তবু ঝগড়ার সূত্র কথা দরজা খুলেছিল। এবার আবার কি না হয় জানিয়ে। আর সত্য, সে ভাবছিল, ছি ছি, এই চরিত্র তার শ্বশুরের, যাকে ঠাকুর বলে সম্বোধন করতে হয় তাকে। চরিত্রের জন্য বহুবিধ ত্রুটি সে দেখেছে শ্বশুরের। নীচতা, ক্ষুদ্রতা, স্বার্থপরতায় গিন্নি এলোকেশির থেকে কিছু কম যাননি তিনি। এ যাবৎ সে সবই মনে মনে মেনে নিয়েছে সত্য। আর ভেবেছে, সংসারে আমার বাবার মতন আর কজন হবে। কিন্তু এ কি! এই যে ঘৃণায় লজ্জায় সমস্ত রক্তকণা ছিছি করে উঠছে, এই বয়সে এই প্রবৃত্তি! আর সবচেয়ে আশ্চর্য কথা, এরা সে কথা সবাই জানে, অথচ সত্য নির্বোধ, সত্য ন্যাকা। তাই এতদিন দেখেও শ্বশুরে এই রাত চড়ার অর্থ কোনোদিন আবিষ্কার করার চেষ্টা করেনি। সত্যরা ঘুমিয়ে পড়ার অনেক পরে যে তিনি বাড়ি ফেরেন, এ কথা তো বরাবরই দেখেছে। তার মানে বুঝেনি। না না, এই শ্বশুরকে সে ভক্তি ছেদ্দা করতে পারবে না, তাদের সত্যকে যে যাই বলুক। হঠাৎ সত্যর সর্বশরীর আলোড়ন করে প্রবল একটা কান্নার উচ্ছ্বাস আসে। আর দীর্ঘকাল পরে বাপের ওপর তীব্র অভিমানে হৃদয় বিদীর্ণ হতে থাকে তার। এই সংসারে এসে অনেক নীচতা, অনেক ক্ষুদ্রতা, অনেক হৃদয়হীনতা দেখেছে সত্য। সবই এদের অশিক্ষা কুশিক্ষার ফল বলে সহ্য করে নিয়েছে। কিন্তু আজকে এই একটা বুড়ো লোকের চরিত্রহীনতার নোংরামি তাকে যেন আছড়ে মারছে। তাই যে সত্য উৎপীড়নেও কখনো কাঁদে না, সে আজ কেঁদে বালিশ ভিজিয়ে বলতে থাকে, বাবা, বাবা গো, 10টা নয়, 5টা নয়, একটা মাত্র মেয়ে আমি তোমার। না দেখে শুনে এমন ঘরেও দিয়েছিলে। এত তুমি বিচক্ষণ, আর এই তোমার বিচার! অনেকক্ষণ কেঁদে কেঁদে একসময় ঘুমিয়ে পড়ে সত্য। কিন্তু রাতে কম ঘুমিয়েছে বলে সকালবেলা পর্যন্ত ঘুমোবে, এত সুখ তো আর বউ মানুষের ভাগ্যে ঘটে না। যথারীতি ভোরে উঠে স্নান শুদ্ধ হবে নারায়ণের ঘরের গোছ করতে ঢুকল সত্য ভারাক্রান্ত মনে। আর অভ্যেস মতন চন্দন পাটাখানা টেনে নিয়ে চন্দন ঘষতে গিয়ে কথাটা একটা বিদ্যুৎ শিহরণ এনে দিল ওর মধ্যে। সত্যরের যত্ন করে চন্দন ঘষা, ফুল তুলসী বাছা, ধূপ ধুনে ঘর ভর্তি করে তোলার মূল্য কি? এসব উপকরণ নিয়ে পুজো করবেন তো এখন নীলাম্বর বাড়ুচ্ছে। তার আবার কাশির ধাত বলে প্রাতঃস্নান করবেন না, মুখ হাত ধুয়ে ধুতিখানা জড়িয়ে এসে পুজোর আসনে বসেন। কিন্তু স্নান করলেই বাকি, দেহ মন আত্মা সবই যার অসুচি, স্নানে আর কি শুদ্ধ হবে সে? হাত গুটিয়ে চুপ করে বসে থাকে সত্য হাঁটুতে মুখ রেখে। ফুল তোলা হয় না, তুলসী চয়ন হয় না। অনেকক্ষণ পরে সৌদামিনী কি কাজে এসে থমকে দাঁড়িয়ে পড়ে বলে, কি হলো বউ, অমন করে বসে আছো যে? সত্য অবশ্য নির্বাক। সত্য ব্যগ্রভাবে দরজার চৌকাঠ অবধি এগিয়ে এসে বলে, শরীর খারাপ করছে? সত্য মাথা নাড়ে। তবে বাপের বাড়ির জন্য মন উতলা হচ্ছে বুঝি? সত্যি, কতকাল হয়ে গেল।
সত্য হঠাৎ উঠে দাঁড়িয়ে বলে ওঠে, বাপের বাড়ির জন্য মন উতলা হতে কখনো দেখেছো ঠাকুরজি? তাই বলছো? শুধু তার বড় ননদ, তবু একটু প্রশ্রয় তার কাছে আছে। শুধু হেসে ফেলে বলে, তা দেখিনি বটে, তাহলে বরের সঙ্গে কোদল? বকো না ঠাকুরজি, অত তুচ্ছ ব্যাপারে তোমাদের বউ হারে না। আমার মন ভালো নেই, আজ থেকে পুজোর ঘরে কাজ আমি আর করব না। শুধু হঠাৎ অভাবিত ঘোষণায় স্তম্ভিত হয়ে বলে, সে কি কথা বউ? ওই কথা ঠাকুরজি, গুরুজনের কথায় বলতে কিছু চাইনি, কিন্তু ঠাকুর এসে পুজোর আসনে বসবেন মনে করে পুজোর গোছ করবার প্রবৃত্তি আমার হারে যাচ্ছে। শুধু ভয়ের চোটে নিজের মুখখানা দিয়ে একবার হাত চাপা দিয়ে আস্তে আস্তে বলে, হোকে সর্বনেশে কথা বউ, মামির কানে গেলে আস্ত থাকবি? সত্য মুখটা ফিরিয়ে শুকনো গলায় বলে, এই সংসারে আর আস্ত থাকবার বাসনা আমার নেই ঠাকুরজি, শুধু প্রমাদগণে। এ আবার কি কথা রে বাবা? এর মূল কারণ যে সত্যর কালকে সেই শ্বশুর সম্পর্কিত প্রশ্ন, তাতে আর সন্দেহ নেই। বোধ করি প্রশ্নের উত্তর যা জানা হয়ে গেছে, কিন্তু তার সঙ্গে এই রণমূর্তির সঠিক সম্বন্ধ অনুমান করতে পারে না শুধু, পারবার কথাও নয়। সদুর অনেক বয়স হয়েছে, এসব ব্যাপার তার কাছে কিছুই নয়। আশেপাশে অহরহ দেখতে দেখতে হারমাস কালি, কাজেই নিজের স্বামী পুত্র ব্যতীত আর কারো চরিত্রহীনতায় যে এত বিচলিত হওয়া সম্ভব, এই সুদূর বোধের বাইরে। কিন্তু অন্য বিষয়ে শুধু বুদ্ধিমতী, তাই এই কথা নিয়ে বেশি বাজাবাজি না করে বলে, আচ্ছা বেশ, আমি চট করে চানটা সেরে এসে দিচ্ছি গুছিয়ে, তুমি চলে এসো। রাগ করো না ঠাকুরজি, আমার মন কিছুতেই নিচ্ছে না, তাই। তোমার কি কি কাজ আছে দেখিয়ে দাও, আমি করছি। বলে সত্যিই পুজোর ঘর থেকে বেরিয়ে আসে সত্য। কিন্তু পুজোর ঘরে তুলসী চন্দনের দায় না হয় শুধু সামলালে, বধূজনিত আরও যে একটা কাজ রয়েছে সকালবেলাকার, সে দায় কে সামলাবে? সকালবেলা জল মুখে দেবার আগে শ্বশুর শাশুড়ির পদবন্দনা সত্য নিত্য কর্মপদ্ধতির একটি অঙ্গ। এলোকেশেই শিখেছেন শুধু মারফত। সত্য অবশ্য সে শিক্ষা মেনেই চলেছে এ যাবৎ, কিন্তু আজ সত্যর ভয়ানক এক দুঃসাহসিক সংকল্প। আজ তো তাকে না থাকতে হয় তাও ভালো, তবু এই অপবিত্র মানুষটার পায়ের ধুলো মাথায় নেবে নে। গুরুজন, তার কি করা যাবে? গুরুজন যদি ইতর জমের মতো আচরণ করে? এলোকেশু নিত্য সকালবেলা স্নান সেরে এসে পুজোর ঘরে ঢোকেন। সাংসারিক কাজের তো কোনো দায় নেই, শুধু আছে বউ আছে, আর এলোকেশীর আছে দেবদ্বিজে পরমা ভক্তি। নীলাম্বর সারা সকাল ওইখানেই থাকেন, চণ্ডীর পুঁথি পড়েন, মহিস্তব্ধ আওড়ান। কর্তাগিনের যাবতীয় বিশ্রাম্ভ এইখানেই, কারণ সে আলাপের যেটা প্রধান বিষয় সময়, সেই সময়টা এলোকেশের হাতের বাইরে। মশারি বক্তৃতায় উপায় কোথায়? তাই এখানে রোজ একত্রে দুজনকে প্রণাম করে যায় সত্য, কিন্তু আজ আর সত্য দেখা নেই। এলোকেশে কিছুক্ষণ পরে সদুকে ডেকে বিরক্তি ব্যঞ্জক স্বরে বলে, আজ আর নবাব নন্দিনী দেখা নেই যে, গেলেন কোথায়? ব্যাপার বুঝতে শুধু দেরি হয় না, এবং বউয়ের এই বেখাপ্পা গোয়ে একটু বিরক্তই হয় সে। তবু সামনে নিয়ে বলে, যাবে আর কোথায়, এই তো ওইদিকে। বলে কল্পিত ওদিকের দিকে তাকায় সদু। এলোকেশী বলেন, ছেদ্দায় অছেদ্দায় দৈনিক একবার শ্বশুর শাশুড়ি পায়ে মাথাটা নোয়ানো, আজ থেকে বুঝি সে বরাদ্দ বন্ধ? নীলাম্বর মহিস্তব্ধে মাঝখানে উৎকর্ণ হয়ে ওঠেন। ততক্ষণে শুধু হাওয়া ওখানে গিয়ে ত্রস্তে ব্যস্তে বলে, কি রে বউ, এখনো পেন নামটা ঠুকে আসিসনি বুঝি? সত্য হাতের কাজ ছিঁড়ে উদাস মুখে বসেছিল, ঘাড় না ফিরিয়ে বলে, না। শাশুড়ি টনক নড়েছে, যা যা, চট করে সেরে আয়। যেন ভুলে গেছে সত্য, তাই মনে পড়িয়ে দেওয়া। সত্য গম্ভীরভাবে বলে, দুজন একত্রে বসে একজনকে প্রণাম করলাম, একজনকে করলাম না, ভালো দেখায় না। ঠাকুরন, এদিকে আসুন, তখন হবে। শুধু এবার বিরক্তি গোপন করে না, বলে, তোর আবার বড্ড বেশি বাড়াবাড়ি বউ, স্বভাব দোষ আর কটা বেটা ছেলের নেই? তালুই মশাইয়ের মতন দেবচৈত্র কি আর সবাই? তা বলে স্বভাব দোষের অপরাধে শ্বশুরের পাওনা পেন্নামটা রদ হয়ে যাবে? বাবার কথা তুলে কাজ নেই ঠাকুরজি, তবে আমার যাতে মন না নেয় সে কাজ আমি করতে পারি না। এক হিসাবে উনি পতিত, শালগ্রামের পুজো ওর দ্বারা হওয়াই উচিত না।
বলে সত্য জোরে জোরে নিঃশ্বাস নিতে থাকে। বোধ করি মানসিক উত্তেজনাতে সদুর কিছুক্ষণ আর বাকশক্তি থাকে না। খানিক বনে দাঁড়িয়ে থেকে আস্তে আস্তে বলে, তোর মতো লেখাপড়া শিখিনি বউ, এত কথা বুঝবার ক্ষমতা নেই। আমি সার বুঝি, যে যা করে করুক, আমার কর্তব্য আমি করে যাব। মনে অভক্তি দেখানোটাই কি কর্তব্য ঠাকুরছি? শুধু চট করে এ কথা জবাব দিতে পারে না। কি যেন একটা বলতে চায়, কিন্তু ইতবৎসরে পিছনে এসে দাঁড়িয়েছেন বাঘিনী। মনের মধ্যে তার সন্দেহের দোয়া, যেন বুঝেছেন একটা কিছু হয়েছে। বাঘিনীর মতোই হাঁক করে রঙ্গস্থলে পড়েন তিনি। কর্তব্য অকর্তব্যের কথা কি হচ্ছে রে শুধু? শুধু চুপ, সত্যও চুপ। এলোকেশী ফের প্রশ্ন করেন, মুখে কথা নেই কেন? কি সলা পরামর্শ হচ্ছিল দুজনে শুনি? তুই শুধু আমার খাবি পড়বি আর আমারই বউ ভাঙাবি? কবে বিদেয় হবি তুই আমার সংসার থেকে? কথাটা নতুন নয়, এটা এলোকেশীর কথার মাত্রা। প্রতিবাদ শুধু কোনোদিনই করে না, কিন্তু আজ হঠাৎ বিচলিত স্বরে বলে ওঠে, সলা পরামর্শ আমি তোমার বউকে কোনোদিন দেইনি মামি। সৎ পরামর্শই দেই, সত্যি মিথ্যে বই বলুক। বউয়ের অবশ্য শাশুড়ির সামনে কথা বলবার কথা নয়, কিন্তু সত্য যখন তখনই নিয়ম লঙ্ঘন করে বসে। তাই আজও ফস করে বলে, সে কথা হাজারবার সত্যি। ঠাকুরঝি আমাকে সৎ পরামর্শ দিতে এসেছেন, কিন্তু সে পরামর্শ আমার মনে ন্যায্য বলে না ধরলে তুমি এদিকে এসেছ, ভালোই হয়েছ। বলে সত্য মুহূর্তে হাত বাড়িয়ে শাশুড়ির পায়ের ধুলো মাথা নিয়ে বলে, যতই যাই হোক, তুমি সতী লক্ষ্মী। সতী লক্ষ্মী অবশ্য প্রথমটা বেশ কিছু হকচকিয়ে যান, তারপর বলেন, এসবের মানে কি সতী? মানে বুঝতে আমিও অপরাগ মামি। শুধু বেজার মুখে বলে চলে যায়। বউ পারে তো নিজে বুঝিয়ে বলুক। সত্যিই আজ তার ভারী রাগ হয়েছে। এ আবার কি রে বাবা, তিলকে তাল করা, ডেকে অশান্তি টেনে আনা। বিশ্বভুবরে যে কথা কেউ কখনো শোনেনি, বলেনি, ভাবেনি, সে কথা ওই মেয়ের মাথায় আসে বা কি করে? আর বুকের পাটা, এ যাবৎ সত্যর অনেক বুকের পাটা দেখেছে শুধু, দেখে মূর্ছিত হব হব হয়েছে, কিন্তু আজকের সঙ্গে যেন কোনো দিনের তুলনাই হয় না। তো সত্যিই তুলনা হয় না, কারণ শুধু চলে যেতে যেতে শুনতে পাই সত্য বলছে, বলতে মাথা কাটা গেলেও না বলে পারছি নে। ঠাকুর পায়ে ধুলো মাথায় ঠেকাবার প্রবৃত্তি আমার নেই, যতদিন না জানতাম ততদিন। কথার শেষাংশ শুনবার ক্ষমতা আর হয় না শুধুর। ঝপ করে বিনা প্রয়োজনে একটা ঘোড়া নিয়ে ঘাটে চলে যায়। অনেকক্ষণ পরে ঘোড়া কাঁখে নিয়ে আস্তে আস্তে খিড়কির দরজায় দাঁড়ায়। না কোনো শব্দ নেই, সব যেন নিথর। তবে কি একটা হত্যাকাণ্ড ঘটে গেছে, একটা শ্মশানের নিস্তব্ধতা। দাওয়ায় উঠে কিন্তু অবাক হয়ে গেল শুধু, দেখে মাঝের ঘরের দরজার কাছে গোটা 2-3 গামছা বাঁধা পুটলি, আর মামা মামি দুজনে মিলে একখানা ছেঁড়া কাপড়ে বড় একটা ধামা বাঁধছেন। ধামা অবশ্য বোঝাই, কি আছে ঠিক বোঝা যাচ্ছে না। এটা অপ্রত্যাশিত। সদুর বুকের রক্ত হিম হয়ে যায়। এই সময়টুকুর মধ্যে এত গোছগাছ হয়ে গেল, আর কেনই বা হলো? এরা কি তাহলে বউয়ের সঙ্গে পেরে না উঠে দেশত্যাগী হচ্ছেন? কথাটা তাই। এ আরেক অভিনব রূপ এলোকেশীর। সদুর সঙ্গে চোখাচোখি হতে এলোকেশী বলেন, ননদ ভাজে পুণ্যের সংসার করো শুধু, পাপি তাপিরা বিদায় হয়ে যাচ্ছে। শুধু ঘোড়া নামিয়ে বসে পড়ে বলে, মামি তুমি কি খেপেছ? তা খেপলে জগৎ দুষতে পারবে না শুধু। 10 ধর্মের সবাইকে শুধিয়ে এসো, এতেও যদি মানুষ না খেপে তো কিসে খেপে? ও তো একটা পাগল, ওর কথা আবার ধর্তব্য। গলা নামিয়ে বলে শুধু, পাগল? আছাড়া কেউটে, তুই আর বইয়ের হয়ে ওকালতি করতে আসিস না সদি। এত বড় একটা মুন্নি মান্য মানুষ পুত বই ধিক্কারে জীবন বিসর্জন দিতে যাচ্ছিল, অনেক বুঝিয়ে নিবৃত্তি করে যাচ্ছি এখন গুরুপাটে, তারপর যা আছে অদৃষ্টে। জোরে জোরে গাঁটরি বাঁধতে থাকে নীলকেশী। সদূর হচ্ছে ইচ্ছে করছিল যে ছুটে গিয়ে বউকে বলে, ভালো চাস তো পা ধরে মাপ চাই গে যা। কিন্তু জানে সে কথা বলা বৃথা। স্বয়ং বৈকুণ্ঠের নারায়ণ এলেও সত্যকে সমতে আনতে পারবেন না। অনেক গুণ আছে বউয়ের, কিন্তু ওই এক মহৎ দোষ, জেদ। মেয়ে মানুষই এত জেদ। আজকের ব্যাপারটাকে শুধু যেন কোনো দিক থেকেই সমর্থন করতে পারছে না, তাই চেষ্টা সে এদিক থেকেই করে। তা বাড়ি ছেড়ে তোমরা যাবে বা কেন শুনি? বাড়ি কি তোমার ছেলে বউয়ের? না হোক,
যেখানে ওর মুখ দেখতে হবে সেখানে থাকবো না, বাস। এতক্ষণে মুখ খোলে নীলাম্বর। এ কথাটি বলেন তিনি। তা বাড়ি থেকে তো অমনি মুখে যাওয়া চলবে না, ভাত জাল চড়িয়েছি আমি, মুখে দিতে হবে। এ যেন আপাতত সমুদ্রে বালির বাঁধ। চড়িয়েছিল সত্যি, কিন্তু রান্নাঘরের অবস্থা সম্পর্কে এখন আর কোনো জ্ঞান নেই সদুর। কাঠ পুড়ে উনুন দিনে ঠান্ডা হয়ে বসে আছে নিশ্চিত। সহসা নীলাম্বর একটা প্রবল হুঙ্কার দিয়ে মাটিতে পা ঠোকেন। ভাত ডাল, এই ভিটেই আমি আর জল গ্রহণ করবো ভেবেছিস তুই? সদুর বুকটা ধরফর করে ওঠে। মামির সঙ্গে সে অনেক কথা চালাতে পারে, কিন্তু মামা? উল্লাসীর হাতে পান জল খাওয়া ইত্যাদি করে বহু ইতিহাস তো তার জানা। তবু তো কই ভয়ে মরেনি। আর ওই বউ কোথায় পেল সেই ভয় জয়ের মন্ত্র, যে মন্ত্রের জোরে স্বচ্ছন্দে বলা যায় উনি তো পতিত, শালগ্রামে পুজো করা ওর উচিত নয়। বেশি গভীরে ভাবার ক্ষমতা থাকে না সদুর। শুধু ভাবতে থাকে নবাটা আবার আজকেই হাটে দেরি করছে, আর এই ভয়ানক দুর্দিনে কি হাট বড় হতে হয়? শুধু কি করবে? গিয়ে বউয়ের পা ধইবে, নাকি রান্নাঘরে শেকল তুলে দিয়ে কোথাও আঁচল বিছিয়ে শুয়ে থাকবে? তারই বা এত ভয় পাবার কি আছে? তার দোষে তো আর নবকুমারের মা বাপ দেশ ত্যাগই হচ্ছে না। সাহস দেখে কি সাহস জন্মায়? দুঃসাহস দেখে দুঃসাহস। তাই সে হঠাৎ অন্য মূর্তি ধরে। ঠিক আছে, চুলোয় জল ঢেলে দিয়ে নিয়ে গে, বলে চলে যায়। আশ্চর্য আশ্চর্য! গিয়ে দেখে সত্য কিনা রান্নাঘরে দাওয়ায় বসে শাক বাচ্ছে। মুখ দেখে কিছুই বোঝা যাচ্ছে না। সুদূর আর সহ্য হয় না। সে বলে ওঠে, ও পিন্টির কাজ করে আর কি হবে? গিলবে কে? বাড়ির কর্তা গিন্নি তো সংসার ত্যাগ করছে। শুধুকে অবাক করে দিয়ে সত্য বলে, সংসার ত্যাগ করা অত সোজা নয় ঠাকুরঝি। সংসার ত্যাগ করতে বসে কেউ সমস্ত সংসারটাকে পটুলি বেঁধে নিয়ে যেতে চায় না। মিছে ভাবছ, কেউ কোথাও যাবে না। উনুনে আমি কাঠ ঠেলে দিয়েছি, তুমি দেখো এবার। তা সত্যর কথাই ঠিক। শেষ পর্যন্ত কর্তা গিন্নি দেশত্যাগের সংকল্প বর্জন করে থেকেই গেলেন। শুধু ভাত খাওয়ার সময় একটু বেশি সাধ্য সাধনা করতে হলো সদুকে। থেকে গেলেন অবশ্য নবকুমারের নির্বেদে। নবকুমার দুজনে পায়ে মাথা খুঁড়ে রক্তগঙ্গা হতে চাইল, আর মায়ের পা ছুঁয়ে শপথ করল বউকে শাসন করে দেবে। ছেলের এতটা কাতরতা সহ্য করতে না পেরেই বোধ করি ওরা এই যাত্রায় স্থগিত রাখলেন। আর এই এতদিনের মধ্যে কখনো যা করেনি নবু, আজ তাই করে বসল। দিনের বেলায় কথা কয়ে বসল বউয়ের সঙ্গে। কিন্তু বউকে কি বাগ মানাতে পেরেছিল নবু? বউকে খোশমত করে পায়ে পড়তে গিয়ে? না, এ কথা কোনোদিন সত্যর মুখ দিয়ে বার করতে পারেনি নবকুমার। আমার অন্যায় হয়েছে। শুধু শেষ পর্যন্ত যখন নব আত্মঘাতী হবার ভয় দেখিয়েছিল, তখন সত্য বলে উঠেছিল, ঘেন্না ধরে যাচ্ছে সবেতেই। পুরুষ না হয়ে মেয়ে মানুষ হয়ে জন্মাওনি কেন তুমি? এই বিধেদের রহস্য। বেশ, ছেদ্দা শুদ্ধ পেন্নামেই যদি তোমাদের এত দরকার থাকে, তো করব কাল থেকে সে ন্যাকড়া। রাত্রে অবশ্য নবকুমারের ভিন্ন রূপ। সুন্দরী তরুণী স্ত্রীর সঙ্গে বাক্যলাপ বন্ধের দুঃসহ কষ্ট বহন করবার মতো শক্তি তার নেই। তাই ঝেঁচে বলে, মা বাপকে শুনিয়ে শুনিয়ে একটু শাসন করতে হলো, নইলে বলবে ছেলে বউকে মাথায় তুলে রেখেছে। আজ আমার কথা কইতে মন নেই, ক্ষমা দাও, বলে পাশ ফিরে শুয়েছিল সত্য। আর বেশ কিছুক্ষণ পরে হঠাৎ ধর্মনি উঠে বলেছিল, আমি কলকাতায় যাব। নবকুমার চমকে বলে, কলকাতায়? কলকাতায় যাবে তুমি? এতক্ষণে বুঝতে পারছি মাথাটাই বিগড়েছে তোমার। কেন, মাথা না বিগড়লে কলকাতায় যায় না কেউ? তোমার মাস্টারের মাথা খারাপ? মাস্টার? মাস্টারের সঙ্গে তোমার তুলনা? তিনি বেটা ছেলে, একা যাচ্ছেন একা আসছেন, গিয়ে বন্ধুর বাসায় উঠছেন। তুমি কোনটা করবে? সত্য তীব্র স্বরে বলে, বেটা ছেলে আমি নয়, তুমি তো। তুমি যেতে পারবে না? তোমার সঙ্গেই যাব, বাসা করে থাকব। নবকুমার স্তম্ভিত হয়ে বলে, তোমার সঙ্গে সঙ্গে আমি তো উন্মাদ হইনি। মা বাপ দেশ ফিরে ছেড়ে যাব কিনা কলকাতায় বাসা করতে? কেন শুনি? কেন তা শুনবে? দেখতে যাবে তোমাদের এই বারুইপুরের বাইরেও আরও জগৎ আছে, দেখে আমার দরকার। সত্য চরম ধিক্কারের স্বরে বলে, দরকার? কি দরকার? তাও তোমাদের এই বারুইপুরের গর্তে পড়ে থেকে বোঝার ক্ষমতা হবে না।
নবকুমার এই কথার অর্থ ধরতে পারে না। একটা জোরালো যুক্তি জোর দিয়ে বলে, মেয়ে মানুষ কলকাতায় যাবে, জাত ধর্ম কিছু আর থাকবে তাহলে? সত্য গম্ভীর স্বরে বলে, ঠাকুরের যদি এখনো জাত থেকে থাকে, শালগেরাম নাড়ার অধিকার থেকে থাকে, তো আমারও কলকাতায় গিয়ে জাতের হানি হবে না। আবার সে এক কথা, পুরুষের আড়াই পা বাড়ালেই শুদ্ধ, মেয়ে মানুষের তাই হবে? চামড়া দেওয়া কলের জল খেতে হবে, তা জানো? খেতে হলে খাবো, সেখানে আরও 10 জন ব্রাহ্মণ সজ্জনের যা গতি হচ্ছে তাই হবে। কেন, হালদার বাড়ির মেজো ছেলে যায়নি কলকাতায়? বউ নিয়ে যায়নি, তা মরা বউকে কি আর শ্মশান থেকে তুলে নিয়ে যাবে? হালদারের ছেলে গেছে চাকরি করতে। সত্য দৃঢ়ভাবে বলে, তুমিও তাই যাবে? আমি? উপহাসের হাসি হেসে ওঠে নবকুমার। আমি যাব কলকাতায় চাকরি করতে? কেন নয়? তুমি যত ইংরেজি শিখেছ, এর তল্লাটা আর কেউ শিখেছে? অন্যদিন হলে নবু অবশ্যই স্ত্রীর এই স্বীকৃতিতে বিগলিত হতো, কিন্তু আজ তার প্রাণের সুখ নেই, নেই তো সেই সুর। তাই বলে, শুধু বিদ্যে থাকলেই তো হবে না। সত্য জোড়া ভ্রু কুঁচকে বলে, তার কি থাকা দরকার? বিপদের মুখে ফস করে সত্যি কথাই বলে বসে নবু, দরকার সাহসের। সত্য 1 মিনিট চুপ করে থেকে ঝুপ করে শুয়ে পড়ে বলে, আচ্ছা, সেটা আমি যোগান দেব, কিন্তু এত বড় আশ্বাসেও কি বিশেষ কাজ হলো? হলো না। নবকুমার ক্রুব্ধ প্রশ্ন করল, পরের চাকরি করতে যাবই বা কেন? ঘরে আমার ভাতের অভাব? দেখে শুনে চালাতে পারলে পায়ের ওপর পা দিয়ে বসে কাটিয়ে দিতে পারি, তা জানো? কি জন্যে করবো দাসত্ব? সত্য গম্ভীরভাবে উত্তর দিলে, বসে খাবো এ বাসনা ঘোচাবার শিক্ষা পেতেই যাওয়া দরকার। চলল অনেক কথা কাটাকাটি, আর বহুক্ষণ কাটাকাটি করে নবকুমার এক কথাই ব্যক্ত করল, আমার দ্বারা হবে না, এই স্পষ্ট বলে দিচ্ছি। সত্য দৃপ্ত স্বরে বলে ওঠে, আমিও স্পষ্ট বলে রাখছি, কলকাতায় আমি যাব যাব যাব। মেয়ে মানুষ কলকাতায় গেলে আকাশে বজ্র এসে মাথায় পড়ে কি না তা দেখব। কিন্তু সেই দৃশ্য কবে দেখতে পেয়েছিল সত্য? তখনই কি? না, দেখতে তার আরও অনেক দিন লেগেছিল। ভিজে ন্যাকড়াকে তাতে শুকিয়ে সে ন্যাকড়ায় সলতে পাকিয়ে তাতে প্রদীপ জ্বালাতে হলে সময় একটু লাগাবি বই কি। ততদিনে সত্য 2টি ছেলের মা হয়েছে। গল্পের আশুবাই অগ্নিলা চ্যানেলে আপনারা শুনছিলেন আশাপূর্ণা দেবীর লেখা প্রথম প্রতিশ্রুতি। আসছিল 10ম পর্ব। আমার গল্প পাঠ আপনাদের কাছে ভালো লেগে থাকলে কাইন্ডলি চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। আশেপাশে যারা আছেন তাদের সবাইকে জানিয়ে দেবেন, লাইক শেয়ার করে পাশে থাকবেন। পরবর্তী পর্ব শোনার জন্য আমন্ত্রণ জানানো হলো। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।